হ্যালো শিক্ষার্থীরা, আজকে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যারোমেটিক যৌগ। এই অ্যারোমেটিক যৌগ আলোচনায় যে বিষয়গুলো থাকছে সেগুলো হচ্ছে যে অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা, হাকেল নিয়মে অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা, অ্যারোমেটিক যৌগ অর্থাৎ হাকেল নিয়মে কিভাবে অ্যারোমেটিক যৌগ হতে পারে সেই বিষয়ের ব্যাখ্যা এবং সর্বশেষ অ্যারোমেটিক হাইড্রোকার্বনের প্রস্তুতি আলোচনা করা হবে। শুরুতে আসা যাক, অ্যারোমেটিক যৌগের প্রাথমিকভাবে যে সংজ্ঞাটি নির্ধারিত হয়েছিল সেটি হচ্ছে, এই শব্দটি অ্যারোমা শব্দ হতে এসেছে। অ্যারোমা শব্দ হচ্ছে সুগন্ধিকারক বা সুরভি কেন্দ্রিক, অর্থাৎ যে সকল যৌগের সুন্দর গন্ধ বা সুগন্ধ রয়েছে আগের যুগে সেগুলোকে আসলে অ্যারোমেটিক যৌগ হিসেবে ধরা হয়েছিল। কিন্তু পরে দেখা গেছে যেগুলো দুর্গন্ধযুক্ত যৌগ সেগুলো আসলে অ্যারোমেটিক যৌগের অন্তর্ভুক্ত রয়েছে। এ কারণে পরবর্তীতে অ্যারোমেটিক যৌগের নতুনভাবে সংজ্ঞা নির্ধারিত হয়, অর্থাৎ এর সংজ্ঞাটি দাঁড়াচ্ছে এই ধরনের: বেনজিন ও এর জাতকসমূহ অথবা বেনজিনের অনুরূপ ধর্মবিশিষ্ট যৌগসমূহকে আসলে অ্যারোমেটিক যৌগ বলা হয়। অর্থাৎ বেনজিন নিজে একটা অ্যারোমেটিক যৌগ এবং বেনজিন থেকে তৈরি হওয়া কিছু উপাদান বা উৎপাদ সেগুলো অ্যারোমেটিক যৌগ, অথবা বেনজিনের মতো আচরণ প্রদর্শন করতে পারে, এদেরকেও আসলে অ্যারোমেটিক যৌগ বলা হয়ে থাকে। এইবার আমরা বলতে পারি যে বেনজিন ও এর জাতক অর্থাৎ বেনজিন নিজে একটা অ্যারোমেটিক। অর্থাৎ এটা বিজ্ঞানী প্রথমের দিকে বিজ্ঞানী হচ্ছে লসমিথ নামের একজন বিজ্ঞানী প্রথম প্রমাণ করে যে অ্যারোমেটিক যৌগগুলোর মধ্যে বেনজিনের মতো সরভুজ চক্র আছে। এই জন্য ওই টাইপের যৌগগুলোকে সে অ্যারোমেটিক যৌগ বললো। বেনজিন একটা নিজেই অ্যারোমেটিক যৌগ, একে আমরা অ্যারোমেটিক যৌগ বলতে পারি। বেনজিনের বংশধর, হ্যাঁ, এর বেনজিন ও এর জাতক মানে এর বংশধর গুলো, তাহলে এটা টলুইন, এটাও হতে পারে। এর আরো বংশধর আছে, যেমন হতে পারে ওএইচ, এগুলো বেনজিন ও এর বংশধর। আবার বেনজিনের অনুরূপ ধর্ম বিশিষ্ট কিছু যৌগ আছে, বেনজিন ও এর জাতক, এগুলোও কিন্তু বেনজিনের গোষ্ঠীধরের মধ্যে পড়ে অ্যারোমেটিক। এই যেটা ন্যাপথলিন, তারপর কিছু দেখতে পাচ্ছ না? আচ্ছা, তাহলে ভলিউম বাড়াতে হবে না। আবারও আসি তাহলে। যে বিষয়টা হলো যে আমি আবার বলতেছি, অ্যারোমেটিক যৌগের বর্তমান যে সংজ্ঞাটা প্রচলিত সেই সংজ্ঞাটা কি বলা আছে, যে বেনজিন অ্যারোমেটিক যৌগ হচ্ছে বেনজিন ও এর জাতক সমূহ মানে বেনজিনের বংশধর এবং বেনজিনের অনুরূপ ধর্ম বিশিষ্ট যৌগ সমূহকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। তিনটা: বেনজিন নিজে, বেনজিনের বংশধর, আর বেনজিনের মতো যারা ধর্ম প্রদর্শন করে তারাও অ্যারোমেটিক যৌগ। তাহলে তিন আইটেমের যৌগকে অ্যারোমেটিক যৌগ বলা হচ্ছে। এই যে যেমন আছে এটা বেনজিন নিজে অ্যারোমেটিক, এর বাচ্চা কাচ্চা এগুলো হচ্ছে অ্যারোমেটিক যৌগ। বেনজিনের মতো এই আরো কিছু যৌগ আছে এরকম ধর্ম দেখায়, এরাও অ্যারোমেটিক যৌগ। আর বেনজিনের সাথে কোনো মিল নাই কিন্তু বেনজিনের মতো আচার আচরণ প্রদর্শন করে, এরাও অ্যারোমেটিক যৌগ। এগুলোর নাম কি আগের জমানায় বলছি তোমাদের? একটু হুম তো দেখো, এইটার নাম হলো বেনজিন, এটার নাম কি টলুইন, এটার নাম ফেনল, এটার নাম কি বলো? ন্যাপথলিন, এটার নাম এই না, এনানথ্রিন, মানে অ্যানথ্রাসিন এটা। হ্যাঁ, এটার নাম হচ্ছে অ্যানথ্রাসিন। আর হচ্ছে ফিনানথ্রিন একটা আছে, ফিনানথ্রিন। এটাই চাকাগুলো একটু উল্টো পাল্টা হবে, এই উপরের দিকে একটা চাকা গেলে এর নাম হচ্ছে ফিনানথ্রিন, এর নাম হচ্ছে ফিনানথ্রিন। এগুলো অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, তারপরে হচ্ছে এইটার নাম হচ্ছে ফিউরান, পরেরটার নাম কি থায়োফিন, তারপর পাইরল, এটাকে পাইরল বলে। আর এইটার নাম হচ্ছে পিরিডিন।
এগুলো অ্যারোমেটিক যৌগের আধুনিক সংজ্ঞাটি হলো আসলে হাকেল নিয়মকে বলা হচ্ছে। হাকেল নামক একজন বিজ্ঞানী অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা প্রদান করেছেন। এই সংজ্ঞাটি আসলে আধুনিক সংজ্ঞা নামে পরিচিত। সংজ্ঞাটি হলো এই ধরনের যে সকল সমতলীয় বলয়াকার জৈব যৌগে 4n+2 সংখ্যক সঞ্চালনক্ষম পাই ইলেকট্রন আছে তাদেরকে আসলে বলা হচ্ছে হাকেল নিয়ম অনুসারে অ্যারোমেটিক যৌগ বলা হয়। সেটা বেনজিনের চক্র হতে পারে, আবার নাও হতে পারে, তবে সেই সকল যৌগের মধ্যে অবশ্যই সঞ্চালনক্ষম পাই ইলেকট্রন থাকতে হবে এবং সমতলীয় বলয়াকারের যৌগ হতে হবে এবং পাই ইলেকট্রনটির সংখ্যা, অর্থাৎ পাই বন্ধনে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলোকে পাই ইলেকট্রন বলে, এগুলির সংখ্যা হতে হবে 4n+2 সংখ্যক। এনের মানটি ধরা হয়েছে 0, 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি পূর্ণ সংখ্যাকে এনের মান হিসেবে ধরা হয়েছে। এখানে আমরা বলবো n সমান 0, 1, 2, 3 ডট 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 ইত্যাদি পূর্ণ সংখ্যা হতে পারে। শূন্যটা শুধু আছে, তারপরে 1, 2 ইত্যাদি পূর্ণ সংখ্যা, এগুলোই হচ্ছে n এর মান ধরা হয়। n এর মান বেনজিন বলয় সংখ্যাকেও বোঝায়। বেনজিন বলয় সংখ্যা কেও বোঝায়। যাদের মধ্যে বেনজিন বলয় আছে তাদের যদি একটা বলয় হয় তাহলে n এর মান 1, 2টা হলে 2। আর কারো কারোর মধ্যে বেনজিন বলয় নাই, তাদের ক্ষেত্রে বেনজিন বলয় দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। দেখা শেষ। এবার আমরা হাকেলের নিয়মের কয়েকটা বিষয় এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে মেশাবো। তো এখানে আমরা কয়েকটা নিয়ম আমরা দেখার চেষ্টা করব। যে সংজ্ঞাটার মধ্যে আছে বলয় আকার, সমতলীয় বলয় আকার, না সমতলীয় বলয় আকার, তাহলে এই শর্তগুলোর মধ্যে আছে সমতলীয়, আর একটা আছে বলয় আকার। এই কথাটা একটু আমরা বিশ্লেষণ করি। সমতল মানে হচ্ছে যে এরকম একটা তলের মধ্যেই থাকবে, এরকম একটা এরকম হয়ে আছে, একটা এরকম হয়ে আছে, এটা কি এক তলে হলো? হয়নি। এই দেখো, এটা রাখলে কিন্তু এক তলে পড়বে না। এমন হতে হবে যেন সবগুলো পরমাণু একই তলে থাকে। এইরকম সবগুলো পরমাণু একই তলে থাকতে গেলে এমন একটা সংকরণ ওর মধ্যে লাগবে যে সংকরণটা সমতল তৈরি করতে পারে। এরকম সংকরণের নাম বলো দেখি। sp2। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, sp2 অবশ্যই, এটা ছাড়া আর বিকল্প কোনো কিছু নাই। তাহলে এইটা হওয়ার শর্তটা আছে sp2 সংকরিত হতে হবে, sp2 সংকরিত। আর একটা হতে হবে পাই সমতলীয় বলয়াকার 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন। পাই ইলেকট্রন কোনগুলো বলা হচ্ছে? পাই ইলেকট্রন হচ্ছে পাই বন্ধনের ইলেকট্রন, পাই বন্ধনের ইলেকট্রন, এগুলোকে বলা হচ্ছে পাই ইলেকট্রন। তাহলে পাই ইলেকট্রনের সংখ্যাটা হতে হবে কি 4n+2 সংখ্যক, এই সংখ্যাটা মিলতে হবে। তো এই সংখ্যাটা কেমন হবে? যদি n এর মান হয় 0, তাহলে এই 4n+2 এর মানটা হবে 2। n এর মান যদি হয় 1, তাহলে এই মানটা হবে 6 ডট ডট। যদি n এর মান হয় 2, তাহলে এই সংখ্যাটা হবে 10। তাহলে অতএব আমরা কি বলতে পারি? 2, 6, 4 করে বাড়বে, 2, 6, 10, 14, তারপরে 18, 22 ইত্যাদি ইত্যাদি সংখ্যা। এই সংখ্যাগুলোকে হাকেল সংখ্যা বলা হয়। হাকেল সংখ্যা বলে। তাহলে যার মধ্যে সঞ্চালনক্ষম ইলেকট্রন সংখ্যা ওই সংখ্যাগুলোর সাথে মিলে যাবে, 2, 6, 10, 14, 18, 22 এগুলোর সঙ্গে মিলে যাবে, সেগুলোকে আমরা বলবো হাকেল সংখ্যা। এই সংখ্যাটার সাথে যদি পাই ইলেকট্রনের সংখ্যা মিলে যায় তাহলে সেটাকে আমরা অ্যারোমেটিক যৌগ বলবো। এটা ক্লিয়ার তো? তাহলে একটা আমরা জানলাম যে বলয় সমতুল্য বলয় আকার হতে হবে, পাই ইলেকট্রন থাকতে হবে, মানে পাই বন্ধন অবশ্যই থাকতে হবে, দ্বিবন্ধন থাকতে হবে। তিন বন্ধন থাকলেও কিন্তু পাই বন্ধন থাকে, তিন বন্ধন থাকলে চলবে না। আর পাই বন্ধনে ইলেকট্রন গুলো হবে 4n+2, অর্থাৎ এই সংখ্যাগুলোর সাথে মিলে যেতে হবে। আর একটা বলছে যে সঞ্চালনক্ষম, পাই ইলেকট্রন আছে কিন্তু ইলেকট্রন গুলো যদি সঞ্চালনক্ষম না হয় তাহলে কি হবে?
পাই ইলেকট্রন সঞ্চালনক্ষম হতে হবে। সঞ্চালনক্ষম, সঞ্চালনক্ষম মানে কি? নড়াচড়া করতে পারবে, সঞ্চালনক্ষম হতে হবে। এইটা হতে গেলে কি হতে হবে? একান্তর দ্বিবন্ধন থাকতে হবে। একান্তর দ্বিবন্ধন থাকতে হবে। অর্থাৎ দ্বিবন্ধনটা হচ্ছে একটা এক বন্ধন একটা দ্বিবন্ধন, একটা এক বন্ধন একটা দ্বিবন্ধন হলে এরকম গুলোকে বলা হচ্ছে একান্তর দ্বিবন্ধন। যদি একেবারে বেহেতারিন, হ্যাঁ বেহেতারিন বুঝো তো, দ্বিবন্ধন গুলো যদি, হ্যাঁ দ্বিবন্ধন গুলো যে বেহেতারিন মানে কি লাগাতার যদি থাকে একটার পর একটা, তাহলে এইটাকে বলা হচ্ছে কনজুগেট দ্বিবন্ধন। হ্যাঁ কনজুগেট মানে একদম সংযুক্ত, এরকম হলে চলবে না। এরকম যৌগ আছে কিন্তু এগুলো ইলেকট্রন গুলো নড়াচড়া করার কোনো জায়গায় নেই, একদম পরিপূর্ণ, এগুলো চলবে না। এবং এগুলো আবার দেখো এই মাঝখানেরটা কি সংকরিত হবে বলো তো? এই কার্বন গুলো কি ধরনের সংকরিত? কেউ একজন বলো। sp2। আচ্ছা, এখন কোন একটা কার্বন sp2 না sp3, এটা আমাদের বোঝার উপায় হচ্ছে যে এই কার্বনটার পাই বন্ধন কয়টা আছে। আচ্ছা দেখো এইটার পাই বন্ধন কয়টা আছে? এই পাশে একটা এই পাশে একটা আছে না? এইটা এই পাশে একটা এই পাশে একটা, এইটার এই পাশে একটা এই পাশে একটা, তাই না? তো যতগুলো পাই বন্ধনের সাথে যুক্ত থাকে ততগুলো অসংকরিত অরবিটাল লাগে কিনা? তাহলে প্রত্যেকে দুইটা করে পাই বন্ধন, দুইটা করে অরবিটাল অসংকরিত রেখে দাও, দিলে কি সংকরিত হয়? sp সংকরিত। এরা সবাই sp সংকরিত। হ্যাঁ এদের দ্বারা এই কাজ সম্ভব নয়। তাহলে আমাদের মোটামুটি একটা ধারণা আমরা পেয়ে গেলাম যে কারা অ্যারোমেটিক হবে আর কারা হবে না। এবার হাকেলের নিয়ম অনুসারে আমরা যদি দেখি বেনজিন কি অ্যারোমেটিক যৌগ? এইটা আমরা এইভাবে চিন্তা যদি করি, তাহলে এই বেনজিনের কার্বন পরমাণুগুলো কিন্তু সব sp2 সংকরিত। দেখো শর্ত, এক হলো sp2 সংকরিত আছে, দুই নম্বর হলো পাই পাই ইলেকট্রন কয়টা আছে? হ্যাঁ পাই বন্ধন তিনটা, কিন্তু একটা বন্ধনে কয়টা ইলেকট্রন? মোট ইলেকট্রন কয়টা? ছয়টি। আচ্ছা এই ছয়টা ইলেকট্রন হলে 4n+2, এই নিয়মটাকে কি মানে? আচ্ছা এন এর জায়গায় কি বসাবো? দেখো বেনজিন বলা হয় এখানে কয়টা? একটা, তাহলে এন এর জায়গায় এক বসালেও হবে। হ্যাঁ অর্থাৎ 6 হচ্ছে কিনা? হাকেল সংখ্যার সাথে মিললেই হলো, কত বসা লাগে লাগুক, 2 বসালেও যদি মেলে তবুও হবে। তো যদি বেনজিন বলা থাকে তাহলে আমাদের চিন্তা করতে হবে যে না এক বসলেই মোটামুটি মিলে যায়। তাহলে পাই ইলেকট্রন গুলো কি একান্তর দ্বিবন্ধন আছে কিনা? একান্তর দ্বিবন্ধন, দ্বিবন্ধন থাকায় হ্যাঁ পাই ইলেকট্রন সঞ্চালনক্ষম হবে, নড়াচড়া করতে পারবে, সঞ্চালনক্ষম। তাহলে অতএব বেনজিন কি হবে? অ্যারোমেটিক যৌগ। তাহলে আমাদের এই শর্তগুলো যদি পূরণ হয় তাহলে কোনো একটা যৌগ অ্যারোমেটিক হবে কি হবে না সেটা আমরা বলতে পারি। প্রথমে তিনটা, প্রথমের তিনটা হচ্ছে এই যে কার্বন পরমাণুগুলো কয়টা আছে বলতো? কার্বন পরমাণু কয়টা আছে? ছয়টা। প্রতিটা কার্বন কি সংকরিত আছে? sp2। তাহলে sp2 হলে আমরা মোটামুটি জানি সমতলীয়, তাহলে যেহেতু sp2 সংকরিত আছে সুতরাং এই গঠনটা কি সমতলীয় আছে। বলয় তো আছে, এটা তো আমরা চেহারা দেখেই বুঝতেছি যে এটা বলয় চাকা আছে। দুই নম্বরটা হচ্ছে পাই ইলেকট্রন সংখ্যা, মিউট করো, শব্দ হচ্ছে খুব। তাহলে দুই নম্বর হচ্ছে পাই ইলেকট্রন, পাই বন্ধন আছে তিনটা, তাহলে পাই ইলেকট্রন আছে ছয়টা। এই পাই ইলেকট্রন যার মধ্যে ছয়টা থাকে তার মধ্যে এটা হচ্ছে এন এর মান যদি 1 বসায় তাহলে 6 মিলে যায়, অর্থাৎ হাকেলের
ফর্মুলাটাকে সে ফলো করে, ওইটা মিলে গেল। 3 নম্বর যেহেতু একান্তর দ্বিবন্ধন আছে, সুতরাং এটার একান্তর দ্বিবন্ধন থাকলে পাই ইলেকট্রনগুলো সঞ্চালন করতে পারে, একটা দ্বিবন্ধন একটা এক বন্ধন হলে সঞ্চালিত হয়, তাহলে সেটাও মেনে চললো। তাহলে সব পয়েন্টগুলো যদি মেনে চলে তাহলে সেটাকে আমরা কি বলি? অ্যারোমেটিক যৌগ। অতএব বেনজিনকে আমরা একটা, না আমরা তো মিলাবো না, আসলে আসে আছে কয়টা সেইটাকে আমরা ওই যে 4n+2 এর সাথে n এর জায়গায় 0 1 2 বসায় যদি কোনো একটার সাথে মিলে যায় তাহলে বুঝবো যে মিলে গেছে। বুঝছো? হুম। হুম। তাহলে আমরা এটা বলতে পারবো যে এটা মিলে গেছে। এটা এক। 2 নম্বরে আমরা যদি আর একটা যৌগের কথা চিন্তা করি, এখানেই আমি লিখতেছি। দেখো এই একটা যৌগ আমরা যে দেখবো সেটার নাম কিন্তু সবাই জানো, কাপড়ে চোপড়ে সব জায়গায় দিয়ে রাখি আমরা। কি নাম? ন্যাপথলিন। এই ন্যাপথলিন যৌগটাতে একটু তোমরা লক্ষ্য করো, এটা কিন্তু একান্তর দ্বিবন্ধন আছে, অর্থাৎ একটা এক বন্ধন একটা দ্বিবন্ধন একটা এক বন্ধন একটা দ্বিবন্ধন মিলে গেছে। এই পাশে এটা তো দ্বিবন্ধন আছেই, এই জন্য এই জায়গাটা ফাঁকা, এই যে দ্বিবন্ধন এক বন্ধন আবার দ্বিবন্ধন এক বন্ধন আবার দ্বিবন্ধন। মোট কয়টা দ্বিবন্ধন আছে? 5টা। তাহলে পাই ইলেকট্রন সংখ্যা কয়টা? তাহলে পাই ইলেকট্রন 10টা। 4n, এখন বেনজিনের বলয় কয়টা আছে? 2টা আছে কিনা? n এর জায়গায় যদি আমরা 2 বসাই দেই তাহলে এখানে হয় কি 4 দুগুণ 8 আর 10। একান্ত দ্বিবন্ধন থাকা, এই দ্বিবন্ধনগুলো একটার পর একটা আছে, এটা সঞ্চালনক্ষম, তাই যৌগটা অ্যারোমেটিক যৌগ। ন্যাপথলিন একটি অ্যারোমেটিক যৌগ। হুম, লেখা শেষ? হ্যাঁ, তো এরপরে আমরা চলে আসি আরেকটাতে। এটা তোমরা একটু একটু নিজেরাই চেষ্টা করে দেখো দেখি। হ্যাঁ, মিশিয়ে দিচ্ছি। তোমরা একটা যৌগ আমি দিচ্ছি, এটা নিজেরাই চেষ্টা করো যে আসলে কয়টা আছে দ্বিবন্ধন। এই দেখো ফিনানথিরিন, এটার নাম ফিনানথিরিন। তো এইটার ক্ষেত্রে প্রথমে আমরা একটা এক বন্ধন একটা দ্বিবন্ধন একটা এক বন্ধন দ্বিবন্ধন দিলাম। এই জায়গায় যেহেতু আমি দ্বিবন্ধন দিয়েছি তাহলে এটা ফাঁকা, এই জায়গায় দিব একটা দ্বিবন্ধন, এটা ফাঁকা, এই জায়গায় একটা দ্বিবন্ধন। এবার দেখো এই জায়গায় দ্বিবন্ধন আছে তাহলে এটা ফাঁকা, এইখানে দ্বিবন্ধন, এটা ফাঁকা। হ্যাঁ, এটা একটু হিসাব করো নিজেরাই যে এটা অ্যারোমেটিক হবে কিনা। হবে? পাই ইলেকট্রন কয়টা? বলো। 14টা। হ্যাঁ, 14। এইখানে n এর মান কত বসালে হবে? 3 বসালে 14 মিলে যায়। আচ্ছা, তারপর একান্ত দ্বিবন্ধন আছে, এটাও একটা অ্যারোমেটিক যৌগ আমরা বলবো। একান্ত দ্বিবন্ধন মানে হচ্ছে একটা দ্বিবন্ধন একটা এক বন্ধন একটা দ্বিবন্ধন একটা এক বন্ধন, এরকম থাকতে হবে। যেমন এই যে এটা দ্বিবন্ধন একটা এক বন্ধন আবার দ্বিবন্ধন আবার এক বন্ধন। হ্যাঁ, ঠিক আছে, মিলিয়ে নিই। হ্যাঁ, এগুলোর নাম হচ্ছে একান্ত দ্বিবন্ধন। তাহলে এটা হচ্ছে ফিনানথ্রিন, এটাকেও আমরা অ্যারোমেটিক যৌগ বলতে পারি। এবার আমরা পুরোটাই অন্য যৌগে চলে আসি। এগুলো তো বেনজিনের চাকা আছে বোঝা যাচ্ছে, যার বেনজিনের চাকা নেই। এই একটা যৌগ আমরা দেখতে পাবো, এটার নাম কি বলতো? হ্যাঁ, এটার নাম সাইক্লোপ্রোপেন। এখন এখানে যদি আমি একটা দ্বিবন্ধন দেই এর নাম কি হবে? সাইক্লোপ্রোপিন। প্রোপেন। আচ্ছা, এইখানে যদি প্লাস দেই তাহলে এর নাম হবে সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন। হ্যাঁ, এবার লেখো সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন।
সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন। তো এই যে আমরা যে যৌগটা পাচ্ছি, এই যৌগটা অ্যারোমেটিক কিনা আমরা এখন ব্যাখ্যা করার চেষ্টা করব। সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন প্রথমে দেখতে হবে যে এটা সমতলীয় বলয় আছে কিনা। তাহলে যৌগটা কি বলয় আকার, তাই না? আচ্ছা, 1 নম্বর শর্ত পূরণ করতেছে যৌগটি বলয় আকার, বলয় আকার। আচ্ছা, 2 নম্বর আমাদের শর্ত দেখতে হবে যে এর মধ্যে পাই ইলেকট্রন কয়টা আছে। পাই ইলেকট্রন আছে এই একটা, কেমন করে দুইটি, এই যে একটা বন্ধন 2টা ইলেকট্রন আছে, তাহলে পাই ইলেকট্রন 2টা। 3 নম্বর আমাদের শর্তটা দেখতে হবে যে এই পাই ইলেকট্রন গুলো সঞ্চালনক্ষম কিনা। তাহলে কি সঞ্চালনক্ষম? তাহলে পাই ইলেকট্রন গুলো সঞ্চালন ক্ষম নয় নাকি? সঞ্চালনক্ষম নয় না হয়? হ্যাঁ, হ্যাঁ সঞ্চালনক্ষম হয়, মানে সঞ্চালনক্ষম, বুঝছো এবার? তো আমরা এইটাকে আমরা এইভাবে দেখব যে এর মধ্যে রেজোনেন্স সংঘটিত হয়। এটা তো মাইনা, এইখানে আছে প্লাস চিহ্ন, তো এটার মধ্যে রেজোনেন্সটা আছে এরকম। এই পাই বন্ধনের পাই ইলেকট্রন গুলো যেহেতু এই জায়গায় ঘাটতি আছে ইলেকট্রনের, এ কিন্তু ওই জায়গায় যাওয়ার চেষ্টা করে ঘাটতির দিকে, কিন্তু যাওয়ার সময় সে বন্ধন গঠনের মাধ্যমে যায় মূলত। এটা যাবে, এই বন্ধনটা এইখানে নড়ে আসলো, তাহলে এই ঘাটতি পূরণ হলো, কিন্তু এই জায়গায় ঘাটতি তৈরি হলো, এই যে এই জায়গাটা, তাহলে প্লাস চিহ্নটা এই জায়গায় আসলো। আবার সে কি করে, সে এইটাকে এই ঘাটতিটা পূরণের জন্য আবার সে নড়ে এইখানে আসে, তাহলে এইখানে চলে আসলো, ঘাটতিটা এই জায়গায় আসলো। অর্থাৎ এটার রেজোনেন্সের মাধ্যমে পাই ইলেকট্রন গুলো সঞ্চালিত হয়। তাহলে আমরা কি পেলাম? রেজোনেন্স দ্বারা, হ্যাঁ রেজোনেন্স দ্বারা পাই ইলেকট্রন সঞ্চালিত হয়, সঞ্চালিত হয়। তো আমাদের এই পয়েন্টটা পূরণ হলো। এখন আমাদের যেটা কাজ হচ্ছে হাকেল নিয়ম, হ্যাঁ হাকেল মতে, হ্যাঁ এই যে এটা দেখো তো 4n+2 সমান, এখানে কোনো কি অ্যারোমেটিক চক্র আছে? নাই। আছে কি? হাকেল মতে এই সংখ্যাকে, হ্যাঁ সংখ্যা মিলে যায়। অতএব এটাকে কি আমরা অ্যারোমেটিক যৌগ বলতে পারি? কই বলায়? ওইটাই তো তিন তিন কোণা না, ওইটাই বলায়। এন এর মান 0, এন এর মান তো 0 1 2 3 এগুলো বসালে যদি মানটা মিলে যায় তাহলেই তো হাকেল। হাকেল সংজ্ঞাটা দেখে নিছো না এন এর মান? হ্যাঁ, এই এন হচ্ছে বেনজিন বলয় সংখ্যাও হতে পারে, কিন্তু এটা কি বেনজিন বলয়? বেনজিন বলয় না। এন এর মান নির্ধারণের কোনো সিস্টেম নাই, হ্যাঁ এন এর মান নির্ধারণের কোনো সিস্টেম নাই। 0 1 2 এগুলো এগুলো ইচ্ছা মতো বসাই দিয়ে যেটা মিলবে সেটাই। যদি তুমি নির্ণয় করতে চাও এন এর মান, তাহলে তুমি এইভাবে লিখবা, হ্যাঁ 4n+2 সমান কত আসছে আমাদের? 2 আসছে কিনা? পাই ইলেকট্রনের সংখ্যা কয়টা? তাহলে এই সমান 2 লিখবা। অতএব n সমান 0 আসবে, দেখো। হ্যাঁ, পাই ইলেকট্রন সংখ্যা ছাড়া n এর মান তুমি বের করতে পারবে না, ঠিক আছে? তো এখন যদি তোমাদের বলা হয় যে কোনো একটি বলয়াকার যৌগে সঞ্চালনক্ষম পাই ইলেকট্রন সংখ্যা, ভালো করে শোনো, কোন একটি বলয়াকার যৌগে সঞ্চালনক্ষম পাই ইলেকট্রন সংখ্যা ধরে নিলাম যে 34, হ্যাঁ পাই ইলেকট্রন 34টি হলে, হ্যাঁ এটা অ্যারোমেটিক কিনা, হলে অ্যারোমেটিক কিনা, হবে কি না এটা দেখতে হবে। তাই পাই ইলেকট্রন হচ্ছে 34টি। তো আমাদের এই সূত্রের মধ্যে 4n+2 সমান 34 বসায় দাও। তো 4n সমান আমরা লিখতে পারি 32, বা আমরা n এর মান কত লিখবো? 8। 8 হচ্ছে না? তাহলে পূর্ণ সংখ্যা যেহেতু হয়েছে
সুতরাং এটা অ্যারোমেটিক যৌগ হবে। ঠিক আছে, লেনের মান আমরা এভাবে বের করে বলতে পারি যে ওই সংখ্যাটা অ্যারোমেটিক মানে হাকেল সংখ্যা হবে কিনা। ক্লিয়ার? এইবার তোমাদের কোনো একজন প্লেয়ার কিছুক্ষণ আগে প্রশ্ন করছিল যে ফিউরানটা কি অবস্থা। আমি দেখি ফিউরান, ওই ফিউরানটা ওই যে ওটার জন্য ভালো লাগবে না, থায়োফিন মানে ছবিটা ভালো লাগবে না, এই একই জিনিস। থায়োফিন অ্যারোমেটিক কিনা। এই প্রশ্নটা আমরা উত্তর খোঁজার চেষ্টা করি, এটা এরকম কিনা, এরকম কি? এই দেখো থায়োফিন, থায়োফিনের সংকেতটা আছে এই, মানে একটু কাট করে দিয়েছি, ঘাড়ে ব্যথা হয়েছে এই জন্য। একটু লক্ষ্য করো যে সালফার যেটা আছে সেই সালফারটার যোজনী মানে সোজা দিতে পারো, বাঁকা দিতে পারো, মানে চিত্র আঁকার সময় সুবিধা হবে, এই জন্য আমি দেখাচ্ছি বাঁকা করে। বাঁকা করে দেখালে তোমাদের একটু দেখো, তোমরা এইভাবে দিবা সমস্যা নাই, কিন্তু এই এইভাবেও দিতে পারো। তাহলে এইখানে সালফারে কিন্তু লোন পেয়ার ইলেকট্রন থাকে দুইটা। দেখো সালফারে লোন পেয়ার ইলেকট্রন থাকে দুইটা, যে কোনো একটা দিলেই হবে ছবি এখানে। তাহলে তোমরা প্রথমে লিখবা থায়োফিনের সংকেত আছে এই, সালফারের সাথে লোন পেয়ার ইলেকট্রন থাকে দুইটা। এই সালফার পরমাণুটা হচ্ছে sp2 সংকরিত। ঠিক আছে, সালফার পরমাণুটা sp2 সংকরিত। এখানে কার্বন পরমাণু sp2 সংকরিত, সালফার sp2 সংকরিত। এবার আমরা যদি এর চিত্রটা আঁকার চেষ্টা করি তাহলে আমরা লক্ষ্য করব এইখানে যে কার্বন গুলো আছে, আমি এই ছবিটা বাঁকা করে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই যে ছবিটা দেখতে তোমাদের সুবিধা হবে। এত বাঁকা হয়ে গেছে। এবার দেখো এই কার্বনটার কিন্তু সংকরিত অরবিটাল কেমন ছিল, দেখো এই কার্বনটার এই পাশে একটা ছিল, এই পাশে একটা ছিল, এই পাশে একটা ছিল। এই কার্বনটার এই পাশে একটা ছিল, এই পাশে একটা ছিল, এই পাশে। আবার সালফারটার এই পাশে একটা ছিল, এই পাশে একটা ছিল, এই পাশে একটা ছিল। একটু লক্ষ্য করো, আমি এটা দেখাচ্ছি। এরকম ছিল। তো এগুলোতে কিন্তু একটা করে হাইড্রোজেন আছে প্রতিটাতে, হাইড্রোজেন, কিন্তু সালফারেরটাতে হাইড্রোজেন নাই, এখানে এক জোড়া ইলেকট্রন আছে। দেখতে পাচ্ছ এখন? তো দেখো প্রতিটা কার্বন পরমাণু sp2 সংকরিত হচ্ছে, সংকরিত অরবিটাল 1 2 3। তো এই পাশে একটা সংকরিতের সাথে আরেকটা কার্বন, এই পাশেটার সাথে আরেকটা কার্বন, আর একটার সাথে হাইড্রোজেন 1s যুক্ত, এগুলো কিন্তু কোনাগুলোতে হাইড্রোজেন আছে একটা করে। অনুরূপভাবে এই কার্বন যুক্ত আছে চতুর্দিকে, এই 4টা কার্বন যুক্ত আছে, কিন্তু সালফারের ক্ষেত্রে দুই পাশে দুইটা কার্বন পরমাণু যুক্ত আছে। দেখো এই একটা আর একটা কার্বন সংকরিত অরবিটালের সাথে, আর একটা সংকরিত অরবিটালে এক জোড়া ইলেকট্রন আছে, ওইটা কারোর সাথে যুক্ত হয় না। এখানে দেখো না, এই যে দুই এক জোড়া করে দুইটা অরবিটাল আছে। এখন ওর ক্ষেত্রে যেটা হলো এই কাহিনীটা হলো এর এই, কিন্তু প্রতিটা কার্বনে একটা করে অসংকরিত পি অরবিটাল আছে কিনা বলো দেখি, আছে কি? প্রতিটা কার্বনে একটা করে পি অরবিটাল আছে কিনা? তাহলে প্রতিটা কার্বনে একটা করে অসংকরিত পি অরবিটাল আছে, সালফারও একটা অসংকরিত পি অরবিটাল আছে, এই যে একটা পি কম। এই যে একটা করে অসংকরিত পি অরবিটাল রয়েছে, এর সাথে একটা, এর সাথে একটা, এই যে এগুলো সোজাভাবে দেওয়ার জন্য আমি ছবিটা বাঁকা করছিলাম। এরও কিন্তু অসংকরিত পি অরবিটাল রয়েছে, এর একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন, প্রত্যেকের একটা করে ইলেকট্রন রয়েছে, কিন্তু এর আছে দুইটা, এক জোড়া আছে, অসংকরিতটাতে এক জোড়া আছে। এবার আমরা যদি দেখো এবার তাহলে মোট ইলেকট্রন অসংকরিত গুলোতে কয়টা,
1 2 3 4 5 6, কারণ সালফারে একসাথে দুইটা আছে। আর এই যে সালফারের এই ইলেকট্রনটা আছে সংকরিত, সেই দুইটা আমরা এখানে লোন পেয়ার হিসেবে দেখালাম। এবার এইটার সাথে এটা পাই বন্ধন, এটার সাথে এটা পাই বন্ধন, এর সাথে এর পাই বন্ধন, এর সাথে এর পাই বন্ধন হলো। কিন্তু এই পাই বন্ধনগুলো নির্দিষ্ট কোনো পরমাণুর মধ্যে সীমাবদ্ধ থাকে না। এই পাই বন্ধনগুলো নির্দিষ্ট কোনো পরমাণুর মধ্যে সীমাবদ্ধ থাকে না। না থেকে এরা একাধিক পরমাণুর মধ্যে পাই বন্ধন গঠনের মাধ্যমে ওরা ঘুরতে পারে। এই যে এর সাথেও ঘুরতে পারে, এর সাথে, এর সাথে, এর সাথে, আবার এর সাথে, এর সাথে। অর্থাৎ ওই পাই বন্ধনের ইলেকট্রনগুলো, অর্থাৎ যে অরবিটালগুলো উল্লম্বভাবে বা লম্বভাবে আছে, সেই অরবিটালগুলো পাশাপাশি একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা পাই বন্ধনের মাধ্যমে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তাহলে মোট কয়টা ইলেকট্রন ঘুরে এই জায়গায়, কেউ জানো কি? হ্যালো, আমি তো জানতেছি না, তোমরা বলো। প্রতিটাতে একটা করে আছে, এর কয়টা আছে? সালফারের দুইটা। তাহলে মোট ঘুরতেছে 6টা ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রন 6টা কিন্তু পাই বন্ধনের মাধ্যমে ঘুরতেছে। তাহলে এই ইলেকট্রনগুলোকে বলা হচ্ছে পাই ইলেকট্রন। তাহলে এইখানে সঞ্চালনক্ষম পাই ইলেকট্রন সংখ্যা 6টি। তাহলে মোট 6টি পাই ইলেকট্রন, যার মধ্যে আছে 1 2, সঞ্চালনক্ষম পাই ইলেকট্রন 6টি। তাহলে এটা কি অ্যারোমেটিক যৌগ হবে? ছয়টি। অতএব এই যৌগটাও অ্যারোমেটিক যৌগ। এই যৌগটাও অ্যারোমেটিক যৌগ। এইখানে দেখো, এর একটা অসংকরিত অরবিটাল কার্বনের কয়টা করে আছে? একটা করে না? আচ্ছা, কার্বনের এর একটা, এর একটা, এর একটা, এর একটা, কিন্তু সালফারের একটা অসংকৃত অরবিটাল আছে, সেটাতে এক জোড়া ইলেকট্রন থাকে। সালফারের সংকরিত অরবিটাল 3টা, দেখো sp2 হলে 3টা, তো এই 3টার মধ্যে এখানে একটা, এখানে একটা সালফারের ছিল, আর এখানে 2টা, তাহলে মোট কয়টা হলো? 4টা। সালফারের যোজনীয় স্তরে ইলেকট্রন কিন্তু 6টা, বাকি আরো 2টা ইলেকট্রন অসংকরিতটাতে রয়েছে। তাহলে মোট এই যে পাই বন্ধনের মধ্যে এর 2টা আর প্রতিটা কার্বনের একটা করে, তাহলে মোট হলো 6টা। এরা ঘুরতেছে। তাহলে সঞ্চালনক্ষম পাই ইলেকট্রন সংখ্যা টোটাল কয়টা হলো? 6টা। কি বুঝতে পারছো সোনামণি? হ্যাঁ, এই কারণেই থায়োফিন হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ, কিন্তু হাকেলের মতে এমনিতে হিসাব করে মেলানো যাবে না, এইভাবে হিসাব করলে আমরা মেলাতে পারবো। তো আমরা অ্যারোমেটিক যৌগের মোটামুটি একটা ধারণা পেলাম। এবার আরো কিছু ধারণা আমরা নেওয়ার চেষ্টা করি। যেমন হচ্ছে, এই একটা যৌগ আমি তোমাদের দিচ্ছি, এই যৌগটার সংকেতটা দেখো। কোণা কয়টা আছে টোটাল বলো তো? এই যৌগটার কোণা হচ্ছে 8টা। তাহলে 8টা হলে সাইক্লো অক্টেন, এটাকে বলবো সাইক্লো অক্টেন। অক্টেন। কিন্তু যদি দ্বিবন্ধন থাকে এরকম, একটার পর একটা দ্বিবন্ধন থাকে, তাহলে এটার নাম হচ্ছে সাইক্লো অক্টা টেট্রাইন। সাইক্লো অক্টা টেট্রাইন, সাইক্লো অক্টা টেট্রাইন। এই টেট্রাইন গুলো নাম্বারিং করা যায় 1 1 3 5 7 এরকম নাম্বারিং। তো শর্টকাট বললাম সাইক্লো অক্টা টেট্রাইন, অর্থাৎ ইন আছে 4টা। এই জন্য এইখানকার পাই ইলেকট্রন গুলো কিন্তু একান্তর। এই পুরো পরমাণু মানে অণুটার মধ্যে কার্বন sp2 সংকরিত, মানে এটা সমতলীয় বলয় আছে। তারপরে হচ্ছে পাই ইলেকট্রন হচ্ছে কয়টি? পাই ইলেকট্রন হলো 8টি। হ্যাঁ, এই দেখো 8টি। এরা কিন্তু সঞ্চালনক্ষম। ঠিক আছে। তাহলে এই যৌগটা অ্যারোমেটিক হবে কিনা বলো? হবে। আচ্ছা, তো এবার আমরা যদি হাকেল নিয়মে বসাই, 4n+2 = 8 বসালাম। তাহলে 4n = 6,
এটা কি ভগ্নাংশ হচ্ছে কি না? এইটা পূর্ণ সংখ্যা হয় না, অতএব এটা অ্যারোমেটিক যৌগ নয়। সব শর্ত পূরণ করলেও কিন্তু হাকেলের সংখ্যা মিলল না, এটি অ্যারোমেটিক নয়। অ্যারোমেটিক নয়। কি বুঝতে পার? তাহলে যে সব কিছু মিললে, একটা না মিললে কিন্তু অ্যারোমেটিক হবে না। না মানে অ্যারোমেটিক হবে না, এটা মাথায় রাখতে হবে। যে কোনো একটা নিয়ম না মানলেই অ্যারোমেটিক নয়। এটা এটা মিশিয়ে দিচ্ছি তাহলে। আর একটা অন্য যৌগ দেখাই, এটা লাস্ট মেশাবো। এই যৌগটার কোণা কয়টা? একই, 8টা। এইটার নাম হবে সাইক্লো অক্টা ট্রাই ইন। হ্যাঁ, সাইক্লো অক্টা ট্রাইন। এইটা অ্যারোমেটিক হবে কিনা তোমরা একটু হিসাব করে আমাকে বলো। এখানে দেখো একান্ত দ্বিবন্ধন, দেখো সবকিছু মিলে যাচ্ছে। হ্যাঁ, পাই ইলেকট্রন কিন্তু সঞ্চালনক্ষম নয়, তাহলে এখানে এটা অ্যারোমেটিক নয়, এটা মাথায় রাখতে হবে। পাই ইলেকট্রন গুলো সঞ্চালনক্ষম হবে না, কারণ এই জায়গাটা বড় গ্যাপ, এই জায়গাটা। হ্যাঁ, যে কারণে এটা ঘুরতে পারবে না। অনুরূপ ভাবে ধরে নাও যে এই একটা যৌগ, এইটা অ্যারোমেটিক হবে কিনা। যৌগটার নাম কি হবে? একটু মনোযোগ দিয়ে দেখো, তারপরে বলো। হুম, এইটার নাম হচ্ছে হেপ্টা টেট্রাইন। এটার নাম হচ্ছে হেপ্টা, হ্যাঁ, ট্রাইন। হেপ্টাট্রাইন, হ্যাঁ। তো এই যে যৌগটা আছে, এই যৌগটার ক্ষেত্রে দেখো, এই এখানে একটা দ্বিবন্ধন, একটা এক বন্ধন, এই এক বন্ধন, আবার দ্বিবন্ধন, আবার এক বন্ধন, আবার দ্বিবন্ধন, আবার এক বন্ধন, এই যে এক বন্ধন দুইটাই। তাহলে এটা একান্ত দ্বিবন্ধন নাই, ঘুরতে পারবে না, এইটুকু জায়গায় ঘুরবে, এইদিকে আসতে পারবে না। এটা কি অ্যারোমেটিক হবে? অ্যারোমেটিক হবে না, তাহলে এটা নয়। হ্যাঁ, অ্যারোমেটিক নয়। তো আমাদের এই হাকেল নিয়ে আমাদের আর টেনশন করার দরকার নাই, আশা করা যায় সবাই হাকেল নিয়ম পারবা। অ্যারোমেটিক যৌগগুলো, অ্যারোমেটিক হাইড্রোকার্বন গুলোকে এরিন বলে। হ্যাঁ, একটু ভালো করে শোনো, অ্যারোমেটিক হাইড্রোকার্বন গুলোর নাম হচ্ছে এরিন। এরিন, শুধু হাইড্রোকার্বন গুলোকে এরিন বলা হয়। অনেক সময় নাম শুনবে যে এরিন কি, হ্যাঁ, অ্যারাইল হ্যালাইড এরকম বলা থাকে না। তাহলে এরিন বা অ্যারাইল হ্যালাইড হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন গুলোকে এরিন বলে। এরিন বলে, এই এরিন বলে। তো এগুলো কোনগুলোকে আমরা এরিন বলতে পারি? যেমন হচ্ছে বেনজিনটা কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন? না। তো এগুলো কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন হবে কি না বলো? হ্যাঁ, সবগুলোতে কার্বন আর হাইড্রোজেন আছে, এগুলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। কিন্তু যদি এখানে ওএইচ থাকতো তাহলে কিন্তু হাইড্রোকার্বন হতো না। কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কিছু থাকলে এটা হাইড্রোকার্বন নয়। এই জাতীয় যৌগগুলোর নাম হচ্ছে এরিন। এরিন, আর এরিন থেকে যদি কোনো একটা হাইড্রোজেন বের হয়ে যায়, তাহলে ওই ধরনের মূলকগুলোর নাম হচ্ছে অ্যারাইল মূলক। ঠিক আছে? এরিন হতে একটা হাইড্রোজেন পালিয়ে গিয়ে যে মূলকটা তৈরি হবে তার নাম হচ্ছে অ্যারাইল মূলক। ক্লিয়ার? অ্যারোমেটিক হাইড্রোকার্বন গুলোর নাম হচ্ছে এরিন, আর অ্যারাইল মূলক কাকে বলা হয় এটা তোমাদের বলা হলো। এবার প্রথম কাজ হলো আমাদের বেনজিন প্রস্তুতি।
বেনজিনের কয়েকটা সাধারণ প্রস্তুতি। তার আগে আরেকটা জিনিস দেখো, যে এটা হলো মনে করো বেনজিন, বেনজিনের সাথে যদি এরকম মিথাইল লাগানো থাকে তাহলে এটা কি বলতো? এটাকে কি কার্যকরীমূলক বলবো না পার্শ্ব শিকল বলবো? কার্বন আর হাইড্রোজেনের যদি অংশ হয় সেটার নাম পার্শ্ব শিকল। আর এই যে অ্যারোমেটিক যৌগের যে চাকাটা আছে এটার নাম হচ্ছে নিউক্লিয়াস বলা হয়। এটা মাথায় রাখবা, নিউক্লিয়াস। তাহলে অ্যারোমেটিক, কোন একটা অ্যারোমেটিক যৌগের সাথে কার্বন যুক্ত কোন শিকল লাগানো থাকলে বা হাইড্রোকার্বন শিকল লাগানো থাকলে সেটার নাম হচ্ছে পার্শ্ব শিকল। আর মূল চক্রটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে পরমাণুর ভিতরে নিউক্লিয়াস থাকে এটা না, যৌগের ভিতরেও নিউক্লিয়াস আছে, যেটা আমরা অ্যারোমেটিক যৌগে পেলাম। পার্শ্ব শিকল, নিউক্লিয়াস। এবার বলো তো পার্শ্ব শিকল কাকে বলে? পার্শ্ব শিকল একজন বলো। জাইমা আছে কি না নাই? মিস্টার জাইমা, না, তুমি কি চট্টগ্রামে আছো না পার্বতী গ্রামে? ও বাবা, ভালোই তো ঘুরতেছো। হ্যাঁ বলো, পার্শ্ব শিকল কাকে বলে? হুম, হ্যাঁ হ্যাঁ বলো। মানে অ্যারোমেটিক নিউক্লিয়াসে, ভালো করে শোনো সবাই, অ্যারোমেটিক নিউক্লিয়াসে যদি কোনো হাইড্রোকার্বন গ্রুপ যুক্ত থাকে তাহলে হাইড্রোকার্বন গ্রুপ, যেমন CH3 এটা একটা হাইড্রোকার্বন, মিথাইল ইথাইল এগুলা, তাহলে হাইড্রোকার্বন গ্রুপ থাকলে সেই গ্রুপটাকে বলা হচ্ছে পার্শ্ব শিকল। আর বাবা, পার্শ্ব শিকল কাকে বলে? পার্শ্ব শিকল বলা হচ্ছে অ্যারোমেটিক নিউক্লিয়াসে, না, অ্যারোমেটিক যৌগের চক্রের সাথে কোনো হাইড্রোকার্বন অংশ যুক্ত থাকলে, চক্রের সাথে হাইড্রোকার্বন অংশ ব্র্যাকেটে লিখতে পারো অ্যালকাইল মূলক যুক্ত থাকলে ওই মূলকটাকে পার্শ্ব শিকল বলে। এবং বলয়টাকে নিউক্লিয়াস বলে, অ্যারোমেটিক বলয়টাকে নিউক্লিয়াস বলে। ওকে, এটা তেমন, খালি জানতে পারলেই হলো এটা। এবার আমরা আসি বেনজিনের প্রস্তুতি। তো আমরা প্রথম কাজটা করব বেনজিন। কার প্রস্তুতি? মিস্টার বেনজিন। হ্যাঁ, 1 নম্বর প্রস্তুতিটা হচ্ছে ডি কার্বক্সিলেশন। নাম শুনছো কি? ডি কার্বক্সিলেশন দ্বারা, দ্বারা এ দেখো, বেনজোইক অ্যাসিড, এটাকে বলা হচ্ছে বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিডের সাথে অথবা, অথবা আমরা যদি বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণও যদি বলি তবুও হবে। দেখো, বেনজোইক অ্যাসিডের সাথে অথবা বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে যদি সোডা লাইম যোগ করে উত্তপ্ত করি, সোডা লাইম তো মনে আছে কোন এক জায়গায় পড়াইছি, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের শুষ্ক মিশ্রণকে সোডা লাইম বলে, তাহলে কিন্তু এই অংশটা পালিয়ে যাবে। পালিয়ে গেলে এখানে বেনজিন পাওয়া যাবে আর সোডিয়াম কার্বনেট তৈরি হবে। এইটা একটা প্রস্তুতি। তো লেখা শেষ হলে বলিও তোমরা। লেখা শেষ? আচ্ছা, তো আমরা এটা একটা পরিস্থিতি পেলাম।
আর একটা হচ্ছে 2 নম্বরে লেখো ফেনল হতে। এইটা কিন্তু খুব সহজ একটা বিক্রিয়া এবং পরীক্ষায় এত বেশি দেয় যেটাকে একেবারে মুখস্থ রাখতে হবে তোমাদের। ফেনল হতে, ফেনলের সাথে, এই ফেনল নাম সবাই জানো, বিখ্যাত সাপ তাড়ানোর বিশেষজ্ঞ। ফেনলের সাথে জিঙ্কের গুঁড়া, হ্যাঁ, যোগ করে উত্তপ্ত মানে পাতন করলে, ফেনলের মধ্যে জিঙ্কের টুকরা বা জিঙ্ক গুঁড়া যোগ করে পাতন করলে, পাতন মানে তাপ দিয়ে দিয়ে বাষ্প বানাবো, বানায় বাষ্পটাকে আবার ঠান্ডা করে শীতল করব। ওই শীতল করলে যে শীতল হয় যেটা জমা হবে ওইটার নামে বেনজিন। তাহলে ফেনলের সাথে জিঙ্কের গুঁড়া যোগ করে পাতন করলে বেনজিন পাওয়া যায়। এই কাজটা খুবই সোজা। আর হবে জিঙ্ক অক্সাইড। ফেনলের সাথে জিঙ্কের গুঁড়া যোগ করে পাতন করলে বেনজিন পাওয়া যায়। লেখা শেষ। এবার হচ্ছে এন হেক্সেন হতে বেনজিন। এন হেক্সেন মানে লম্বা শিকলের 3 নম্বর। এন হেক্সেন হতে বেনজিন। এই এন হেক্সেন মানে হচ্ছে লম্বা শিকল, যেটা নরমাল হেক্সেন, এটা যদিও সাধারণ নাম। এই যেমন হচ্ছে CH3, CH2, 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 CH2 কয়টা যে হলো 3 3 6, এইটা এন হেক্সেন। এই এন হেক্সেন আছে, এই এন হেক্সেনটাকে, হ্যাঁ, এটাকে আমরা বলবো এন হেক্সেন। তো এটা একটু লেখার সময় আমরা একটু পোস্টপাস দিয়ে লিখবো, হ্যাঁ, এইরকম করে লিখবো বেনজিনের মতো করে। লেখার সময় এইভাবে লিখলাম। এই একটু দেখো, হ্যাঁ, 6টা কিন্তু হয়ে গেছে। CH2, 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 লম্বা শিকলটাকে একটু বাঁকা করে নিলাম, এই জায়গাটা কিন্তু সংযোগ দেওয়া হয়নি এখনো। এই হলো এন হেক্সেন। এন হেক্সেন এই যৌগটাকে যদি আমরা কোন কোন যৌগ আছে লম্বা শিকলগুলোকে চক্র বা চাকার বলয়ে রূপান্তর করা যায়। এই যৌগটাকে যদি আমরা বলয়ে রূপান্তর করি তাহলে কিছু, হ্যাঁ, বিকারক মানে প্রভাবক যোগ করতে হয়। প্লাটিনাম, অ্যালুমিনিয়াম আর হচ্ছে ভ্যানাডিয়াম। প্লাটিনাম অ্যালুমিনিয়াম গুঁড়া মিশ্রিত ভ্যানাডিয়াম অক্সাইড, হ্যাঁ, দেখো প্লাটিনাম, এই যে প্লাটিনাম আর অ্যালুমিনিয়ামের গুঁড়া যুক্ত, হ্যাঁ, যুক্ত ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড। দেখো প্লাটিনাম অ্যালুমিনিয়ামের গুঁড়াযুক্ত ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড যোগ করে যদি আমরা প্রায় 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি, 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর প্রায় 50 এটিএম চাপ, 50 এটিএম চাপে যদি উত্তপ্ত করি আমরা, তাহলে 50 করে না, এটা 15 হবে, 15 এটিএম চাপে যদি উত্তপ্ত করি তাহলে এই বলয়টা কিন্তু জয়েন হয়ে যায়। এই যে এই জায়গাটা এই জায়গাটার সাথে কি হবে, মিলে যাবে। মিলে গেলে এখান থেকে এক অণু মাত্র হাইড্রোজেন বের হয়ে যায়। এই এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যায়। গেলে যে যৌগটা তৈরি হয় সেটা হচ্ছে এরকম। প্রতিটাতে কিন্তু 2টা করে হাইড্রোজেন থাকবে। কোথাও থেকে হাইড্রোজেন কিন্তু চলে গেল না, এইখান থেকে একটা হাইড্রোজেন আর এইখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে। এই জায়গা থেকে একটা, এই জায়গা থেকে একটা হাইড্রোজেন গেছে, এই মাইনাস এখনো হাইড্রোজেন চলে গেছে। এই বিক্রিয়াকে বলা হচ্ছে চক্রীকরণ রিয়াকশন, মানে চক্র তৈরি করার বিক্রিয়া। এখন কিন্তু এটা হলো এন হেক্সেন থেকে এটা হলো সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন এটা পাওয়া যাবে। এই সাইক্লোহেক্সেন থেকে এবার আমাদের কাজ করতে হবে কি, হাইড্রোজেন অপসারণ করতে হবে। হাইড্রোজেন অপসারণ, এইটাতে এই জায়গাটাতে আমরা যদি প্লাটিনামের উপস্থিতিতে, হ্যাঁ, অ্যালুমিনিয়াম অক্সাইড যোগ করে উত্তপ্ত করি, প্লাটিনামের উপস্থিতিতে অ্যালুমিনিয়াম অক্সাইড যোগ করে যদি এটাকে উত্তপ্ত করি তাহলে কিন্তু সেখান থেকে, হ্যাঁ, ওইটাই আর কি, এই তীরটাই পাশে। প্রথমে হচ্ছে এন হেক্সেন যৌগটাকে প্লাটিনাম অ্যালুমিনিয়াম যুক্ত গুঁড়া যুক্ত আমরা ভ্যানাডিয়াম, প্লাটিনাম অ্যালুমিনিয়াম যুক্ত আমরা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড প্রভাবকের সাথে 500 ডিগ্রি তাপমাত্রা 15 এটিএম চাপে যদি উত্তপ্ত করি তাহলে সাইক্লোহেক্সেন হবে, এক অণু হাইড্রোজেন অপসারিত হলো। পরে যে যৌগটা তৈরি হলো সেই যৌগটাতেই যদি আমরা
আমরা প্লাটিনাম অথবা সেই সাথে যদি অ্যালুমিনিয়াম অক্সাইড, প্লাটিনাম আর অ্যালুমিনিয়াম অক্সাইড যোগ করে যদি উত্তপ্ত করি, তাহলে এটা অথবা দেওয়া যাবে, প্লাটিনাম আর অ্যালুমিনিয়াম অক্সাইড যোগ করে যদি উত্তপ্ত করি তাহলে হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন, 3 অণু হাইড্রোজেন অপসারিত হবে, হয় সিএইচ, দেখতে পাচ্ছ কি? আবার গেছে আবার আসছে। এটা কিসের নেট তুমি ইউজ করতেছো? ইন্টারনেট? এই ওয়াইফাই খুবই ডিস্টার্ব, আমারও তো ওয়াইফাই, কপাল ভালো যে টিকে আছে এখন পর্যন্ত। তাহলে এই যৌগটা থেকে এটা যাবে, সেই সাথে হবে 3 অণু হাইড্রোজেন চলে যাবে, অর্থাৎ এই বন্ধন থেকে যাবে একটা করে, এই বন্ধন থেকে একটা, এই বন্ধন থেকে একটা, 3 অণু হাইড্রোজেন অপসারিত হয়, এন হেক্সেন যৌগ তৈরি হবে। আচ্ছা, আমি এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, CH2 দিছি, এইটা ভুল আছে, এই যে এই জায়গাটা। হ্যাঁ, আমি আবার বলি, এই বিক্রিয়াটা হচ্ছে এন হেক্সেন, মানে এই লম্বা শিকল, এটা এন হেক্সেন, লম্বা শিকলের যৌগকে চক্রে রূপান্তর করা আর কি, এন হেক্সেন থেকে বেনজিন। তো এইটা দেখানোর সুবিধার্থে এইভাবে বাঁকা করে লিখছি, এভাবে লিখলেও সমস্যা নাই। এন হেক্সেন যৌগকে প্লাটিনাম অ্যালুমিনিয়াম যুক্ত, প্লাটিনাম অ্যালুমিনিয়ামের গুঁড়া যুক্ত ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড প্রভাবকের উপস্থিতিতে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 15 atm চাপে এটাকে যদি চালনা করা হয় বা উত্তপ্ত করা হয়, তাহলে সাইক্লোহেক্সেন উৎপন্ন হয়। অর্থাৎ এই জায়গায় এর একটা হাইড্রোজেন পরমাণু, এর একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হলে এর একটা হাত, এর একটা হাত তৈরি হবে। এই হাতটা এখানে জোড়া লেগে গেছে, এখানে জোড়া লাগছে, আর এই হাইড্রোজেন একটা অণু অপসারিত হয়েছে। এইবার এই যৌগটাকে যদি আমরা প্লাটিনাম অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে যদি মিউট করো, এই যৌগটাকে যদি আমরা প্লাটিনাম আর অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভাবক দিয়ে যদি উত্তপ্ত করি, তাহলে এই যৌগটা থেকে হাইড্রোজেন অপসারিত হবে, এর কাজ হচ্ছে হাইড্রোজেন অপসারণ। তাহলে এইখান থেকে একটা, এখানে একটা হাইড্রোজেন, এখানে প্রতিটা থেকে একটা করে হাইড্রোজেন অপসারণ ঘটাবে, মোট 6টা হাইড্রোজেন, মানে 3 অণু হাইড্রোজেন হবে, অপসারণ ঘটালে এরকম বেনজিন তৈরি হলো।